আসসালামু আলাইকুম, আমি তনু। আজকে আমরা পড়ব হচ্ছে এন বিউটেনের কনফরমেশন। কনফরমেশনের যত বেসিক আছে সব ক্লিয়ার করার চেষ্টা করছি এবং ইথেনের কনফরমেশনের বিষয়টাও আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আজকে আমাদের এন বিউটেনের কনফরমেশন পড়তে খুবই সহজ মনে হবে। তাহলে চলেন আগে আমি ছোট্ট করে বলে দিই যে কনফরমেশনটা কি। কনফরমেশনটাকে যদি সহজভাবে বলতে যাই তাহলে কোনো অণুর কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে কী হবে, বিভিন্ন আকৃতি সৃষ্টি হবে, তাকেই আমরা কনফরমেশন বলে থাকবো। এখন আসি আমরা যে এন বিউটেনের কনফরমেশন পড়বো। এই হচ্ছে এন বিউটেন। এই এন বিউটেনের এটা যদি মনে করেন 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এখন এই একক বন্ধনটা কাদের ভিতরে হবে? এই যে 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বন। মনে করেন যে এটা হচ্ছে আপনার 2 নম্বর কার্বন আর এটা হচ্ছে কি 3 নম্বর কার্বন, ঠিক আছে। এখন এই 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের পাশে কি রয়েছে? 2টা হাইড্রোজেন রয়েছে আর একটা করে মিথাইল মূলক রয়েছে। তাহলে মনে করেন এই সবুজ, তাহলে মনে করেন যে এই সবুজটা হচ্ছে আপনাদের মিথাইল মূলক, এই 3 নম্বর কার্বনের সবুজটা হচ্ছে এই মিথাইল মূলক, আর বাকি যে এখানে 2টা হলুদ কালার দেখছেন এই কার্বনে, এই দুটো হচ্ছে আপনার হাইড্রোজেন। এই পাশে যে পিঙ্ক কালারের দুটো হাইড্রোজেন দেখছেন এই দুটোও রয়েছে। তাহলে আমার 2টা মিথাইল মূলক থাকতেছে আর 2টা করে হাইড্রোজেন থাকতেছে, ঠিক আছে। এখন আমরা বেসিকগুলো আগেই ক্লিয়ার করে আসছি। আমাদের এখানে এই যে এন বিউটেন যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের কিছু কনফার্মেশনগুলো লাগবে, সেটা হচ্ছে অ্যান্টি কনফার্মেশন, গস কনফার্মেশন এবং ইক্লিপস কনফার্মেশন। আর এই গস কনফার্মেশন এবং যে অ্যান্টি কনফার্মেশন, এই কনফার্মেশন কোথা থেকে এসেছে আমরা আগেই বলে আসছি যে এটা আসছে হচ্ছে স্টাগার্ড কনফার্মেশন থেকে। এখন দেখেন আমি নর্মালি সব বুঝায় আসছি, তাও যেহেতু এই জায়গাটা চলে আসছে, এটা আমি আর একবার একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে আমাদের দুটো মিথাইল মূলক রয়েছে এন বিউটেনে। এই মিথাইল মূলক দুইটা যদি 180 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ এই পাশে মিথাইল মূলক আর এই পাশে মিথাইল মূলক থাকলে এটাকে বলা হবে অ্যান্টি কনফার্মেশন। অর্থাৎ এদের ভিতরে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে সবে অ্যান্টি কনফার্মেশন। এটা কোথা থেকে আসে? স্টাগার্ড কনফার্মেশন থেকে কিন্তু এই অ্যান্টি কনফার্মেশনের সৃষ্টি হয়। এবার আসি গস কনফার্মেশন। দেখেন গস কনফার্মেশন কিভাবে হয়, এটাও সেই স্টাগার্ড কনফার্মেশন থেকে এসেছে। দেখেন এইখানে একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, অর্থাৎ এই যে মিথাইল মূলকগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এর চেয়ে কাছাকাছি আর এই মূলকগুলো থাকা যায় না। তাহলে এই যে অবস্থা সৃষ্টি হলো এটাকে বলা হয় গস কনফার্মেশন। দেখেন গস কনফার্মেশন কি একদিকতে হবে? দেখেন এখানেও কিন্তু মিথাইল মূলক রয়েছে, এখানেও মিথাইল মূলক, এদের ভিতরে কত ডিগ্রি? 60 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে আপনাদের, এখানেও গস কনফার্মেশন হচ্ছে। আর ইক্লিপস কনফার্মেশন সম্পর্কে আমরা জানি, যখন দুইটা আপনার মূলক বা পরমাণু কাছাকাছি অবস্থান করে, এদের ভিতরে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাকে আমরা ইক্লিপস কনফার্মেশন বলে থাকি। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে ইক্লিপস কনফার্মেশন সম্পর্কে আমাদের জানা লাগবে। গস কনফার্মেশনও জানাইলাম, অ্যান্টি কনফার্মেশনও জানাইলাম। এই কনফার্মেশনগুলো আমাদের এন বিউটেনের ক্ষেত্রে লাগবে, এই জন্য নর্মালি একটু বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝছেন, এইগুলোই কাজে লাগবে। চলেন ভিডিওটা ছোট করার জন্য আমি সব কনফার্মেশনগুলো এঁকে রাখছি যাতে সুবিধা হয়, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। যেহেতু আমি সকল বেসিক আপনাদের বুঝাই আসছি, এজন্য আমি কি করছি, সব চিত্রগুলো এঁকে রাখছি। তাহলে চলেন, এই যে আমাদের এন বিউটেনের কয়টা কনফার্মেশন হবে বলেন তো? এন বিউটেনের আমরা অনেক কনফার্মেশন বানাইতে পারি, কিন্তু আমরা এখন 7টা কনফার্মেশন নেব। কিভাবে 7টা কনফার্মেশন হয় দেখেন, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে কার্বন, ঠিক আছে। এই কার্বনের আমি বলছি, আপনারা ধরে নেন যে এই সবুজ কালারের এগুলো হচ্ছে মিথাইল মূলক। এখন এই মিথাইল মূলক থেকে আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইতে থাকি, তাহলে এইভাবে 60 ডিগ্রি ঘুরাইতে ঘুরাইতে আবার এই যখন সবুজে সবুজে আসবে এই পর্যন্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসবে। এই 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসতে আসতে আমাদের কয়টা কনফার্মেশন হবে? 7টা কনফার্মেশন হবে। চলেন সেই 7টা কনফার্মেশন আমরা দেখে আসি। দেখেন এটা কিন্তু এন বিউটেনের হচ্ছে এন বিউটেন, আমি এই মূলকটা আগে দিয়ে রাখছি। দেখেন এবার এই যে আমি 7টা কনফার্মেশনগুলো যে লিখে রাখছি, এটা কিভাবে হয়েছে একটু দেখার চেষ্টা করি। তাহলে মনে করেন এই হচ্ছে মিথাইল মূলক, এই হচ্ছে মিথাইল মূলক, ঠিক আছে। আমরা যেহেতু কি করছি, নিউম্যান প্রজেকশন করছি, তাহলে নিউম্যান প্রজেকশন আমরা এইভাবে করে থাকি। এই দেখেন এদিকে খেয়াল করেন, এটা মিথাইল মূলক, এটা মিথাইল মূলক, এরা কি রয়েছে? কাছাকাছি রয়েছে। এবার যদি
আমি এটাকে কি করি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে দেখেন তো এই মিথাইল মূলকটা, এটা মনে করেন আমার হচ্ছে ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে আমার ব্যাক কার্বন। আমরা হচ্ছে ফ্রন্ট কার্বনটা স্থির রাখি, ব্যাক কার্বনটা ঘোরাই, ঠিক আছে। তাহলে আমার এই অবস্থা থেকে আমি যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘোরাচ্ছি, দেখেন তো এই আকৃতিটা তৈরি হচ্ছে কিনা। দেখেন এটা আমার স্থির থেকেই যাচ্ছে, এটা যেগুলো লাল সেগুলো হচ্ছে আপনার ফ্রন্ট কার্বন, এটা কি থাকবে স্থির অবস্থায় থাকবে। তাহলে দেখেন তো এই অবস্থার সৃষ্টি হলো কিনা, খেয়াল করে দেখবেন কিন্তু। আর কতটুকু একদিন গেলে ঘুরাইলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম, তাহলে এই 2 নম্বরটা সৃষ্টি হচ্ছে। দেখেন এইখানে এনে যদি আমি এটা আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে খেয়াল করেন তো এই দুটো কাছাকাছি হচ্ছে কিনা। এই দেখেন এটা আর এটা কাছাকাছি হচ্ছে, কি তৈরি হচ্ছে এখানে ইক্লিপস তৈরি হচ্ছে। আর এখানে কি তৈরি হয়েছিল, আমি বলছিলাম যে এখানে কি তৈরি হয়েছিল, গস তৈরি হয়েছিল কিন্তু। তাহলে এইটা আমাদের ইক্লিপস ছিল, এইটা আমাদের কি হলো গস কনফরমেশন হলো 2 নম্বরটা। 3 নম্বরটা আবার ইক্লিপস হলো। এটা কোন ইক্লিপস হলো, এটা হচ্ছে আপনার আংশিক ইক্লিপস হলো। আমি যেহেতু সব বেসিক দিছি, আপনারা জানেন যে ইক্লিপস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আংশিক, একটা হচ্ছে পূর্ণ। এটা আংশিক ইক্লিপস হলো। এবার দেখেন 3টা হয়ে গেল। আমরা 120 ডিগ্রি পর্যন্ত ঘুরাইছি 60 ডিগ্রি করতে করতে। হ্যাঁ, এবার এখান থেকে আমি আবার এই যে ব্যাক কার্বনটা ঘুরাইতে থাকলাম। তাহলে দেখেন তো এই জায়গায় চলে আসছে না এই মিথাইল মূলকটা, আর এইটা কিন্তু জায়গায়ই থাকছে। তাহলে এই দেখেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। তাহলে আমি বলছি 180 ডিগ্রি, অর্থাৎ এই মাথায় একটা, এই মাথায় একটা। দেখেন তো এই একটা আর এই একটা, হ্যাঁ মিথাইল মূলক। তাহলে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটাকে আমরা কি বলে থাকি, এটা আমরা বলি অ্যান্টি কনফরমেশন, ঠিক আছে। তাহলে এই অ্যান্টি কনফরমেশনটা কিন্তু তৈরি হয়ে গেল, খেয়াল করে দেখেন কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে এটা মিথাইল মূলক, আর এই একটা হচ্ছে কি মিথাইল মূলক। তাহলে এরা কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এই অবস্থা তৈরি হয়েছে। তাহলে এই অবস্থা, অর্থাৎ এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক। দেখেন এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, এটা স্থির, আর এটাকে আমরা রোটেট করছি। তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টি কনফরমেশন, ঠিক আছে। এবার দেখেন এই জায়গায় যখন আনবো, তখন এটাকে আমি আবার ঘুরাবো। ঘুরাইলে দেখেন তো এই মিথাইল মূলকটা এই হলুদটার পাশে চলে যাচ্ছে। তাহলে দেখেন তো এই দেখেন এই মিথাইল মূলক, এই হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এই অবস্থা দেখেন সব কাছাকাছি অবস্থানে রয়েছে মিথাইল মূলক এবং হাইড্রোজেন। এটা কি তৈরি হলো, ইক্লিপস তৈরি হলো। কি ইক্লিপস তৈরি হলো, এটা হচ্ছে আপনার আংশিক ইক্লিপস তৈরি হলো। এবার দেখেন এটা তো আপনারা দেখেই ফেললেন। এবার এটাতে আসেন, এটাতে আসেন। এবার যদি এটাতে আমি আবার স্থির রাখি, রেখে এই আমার হচ্ছে ব্যাক কার্বনটা ঘুরাইতে থাকি, তাহলে এই অবস্থা তৈরি হচ্ছে। তাহলে এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। এই অবস্থা অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, এই অবস্থাকে আমরা কি বলবো, গস কনফরমেশন বলবো। দেখেন তো এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক কিন্তু এক জায়গায় হয়ে গেছে। তাহলে এটা যদি মিথাইল মূলক হয়, এই মিথাইল মূলক হয়, তাহলে এরা কি হচ্ছে কাছাকাছি চলে আসছে। এটাকে আমরা বলে থাকি গস কনফরমেশন, ঠিক আছে। এবার দেখেন আমি যদি এটাকে ঘুরাই, এটাকে যদি আবার ঘুরাই, তাহলে এই যে আবার সেই কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক এক জায়গায় হয়ে গেছে। তাহলে এটা কি হলো, পূর্ণ ইক্লিপসড হয়ে গেল কিন্তু। তাহলে আমাদের এখানে কয়টা কনফরমেশন হয়ে গেল, এই অবস্থাকেই ঘুরানো শুরু করছিলাম, এই অবস্থায় ফিরে আসছে। তাহলে এটা হলো আমাদের পূর্ণ ইক্লিপস, আর ঘুরানো শেষ হয়েছে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত। তাহলে আমাদের 1 নম্বর কি তৈরি হলো, 1 নম্বরটা দেখেই বুঝতে পারছেন এটা আমাদের কি হলো, ইক্লিপস হলো। এটা কি হয়েছে, এটা গজ হয়েছে। এটাও কি তৈরি হয়েছে, দেখেন এটাও ইক্লিপস তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে, এটা অ্যান্টি কনফরমেশন তৈরি হয়েছে। হ্যাঁ, এটা অ্যান্টি কনফরমেশন তৈরি হয়েছে। এটা আবার কি তৈরি হয়েছে, এটা ইক্লিপস তৈরি হয়েছে। এটা আবার কি তৈরি হয়েছে, এটা গজ তৈরি হয়েছে। এটা আবার পূর্ণ ইক্লিপস তৈরি হয়েছে। তাহলে দেখেন তো ইক্লিপস কয়টা হলো, ইক্লিপস হচ্ছে 1টা 2টা 3টা 4টা, মোট ইক্লিপস হচ্ছে 4টা। এবার গজ কয়টা হয়েছে দেখেন তো, গজ এই একটা অর্থাৎ 2 নম্বরটা, আর হচ্ছে 6 নম্বরটা গজ হয়েছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর আর 6 নম্বর গজ হলো। আর আপনার 1 নম্বর দেখেন খেয়াল করে, এই 1 নম্বর 3 নম্বর, এখানের 5 নাম্বার আর এখানে 7 নাম্বার, এইগুলো সব কি হয়েছে ইক্লিপসড হয়ে গেল। আর বাকি আছে একটা, সেটা হচ্ছে অ্যান্টি কনফরমেশন হয়েছে 4 নম্বরটা। 4 নম্বরটা কি হয়েছে, 4 নম্বরটা হচ্ছে আমার অ্যান্টি কনফরমেশন হয়েছে। এইটাই আমার কি হলো, অ্যান্টি কনফরমেশন হলো। আর কি হয়েছে, 4টা আমার ইক্লিপসড হয়েছে আর 2টা আমার গজ হয়েছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা প্রত্যেকবারে কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এটা আমি লিখে রাখছিলাম আর প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমরা জিনিসটা বুঝি না। আসলে অনেক মজা কেমিস্ট্রি, আপনারা যদি একটু ফিল করে পড়তে পারেন। আর শর্টকাট বলে আমার কাছে যদি জিজ্ঞেস করেন, শর্টকাট বলে কিছু হয় না, আপনারা বুঝে পড়েন, ফিল করে পড়েন। কেমিস্ট্রিটা অনেক মজার একটা সাবজেক্ট। এখন দেখেন এই পর্যন্ত তো আপনার কনফার্মেশন যে 7টা এটা বুঝে গেলেন। এখন এখান থেকে আমরা যাব যে শক্তির বিভবটা আমরা একটু দেখব। এই যে শক্তির বিভবটা আপনাদের বোঝানোর জন্য আমাকে অনেকবার চিত্রটা আঁকার চেষ্টা করতে হয়েছে। তিনবার আঁকানোর চেষ্টা করার পরে এই চিত্রটা আমি দাঁড় করাইতে পারছি। আমি বিভিন্ন বই ঘাটাঘাটি করছি, পড়াশুনো করছি, তারপরে আপনাদের জন্য এই চিত্র আমি নিয়ে আসছি এবং যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুধু একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি এই ভিডিওটা আপনারা পুরোপুরি না কভার করে দেখেন, ফেসবুকে ভিডিও দিতে গেলে আমাদের কি হয়, পুরা 15 মিনিটের বেশি হয়ে গেলে আমি ভিডিও আর ছাড়তে পারি না। যদি আপনারা না পান পুরাটা, তাহলে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল আছে যে কেমিস্ট্রি বাই তনু, ওই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। এখন দেখেন এই হচ্ছে শক্তির যে চিত্রটা সেটা। চলেন এবার আমরা শক্তির যে বিভবের চিত্রটা রয়েছে এটা কিভাবে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা কয়টা কনফার্মেশন পাইছিলাম, 7টা কনফার্মেশন পাইছিলাম। কয়টা ইক্লিপস পাইছিলাম, 4টা ইক্লিপস পাইছিলাম। আর 2টা গস পাইছিলাম, একটা অ্যান্টি কনফার্মেশন পাইছিলাম। আমি এর আগে যখন বেসিক পড়াইছি তখন বলে দিয়েছিলাম যে ইক্লিপস এর শক্তি বেশি। তাহলে আমরা যেহেতু শক্তির বিভবের চিত্রটা আমাদের দেখাইতে হয়, সেক্ষেত্রে শক্তি কাদের বেশি হয়, ইক্লিপসের শক্তি বেশি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই দেখেন ইক্লিপস, এবং এটা হচ্ছে 1 নম্বর চিত্র, ঠিক আছে? 1 নম্বর চিত্র এটা হচ্ছে আপনার 2 নম্বর চিত্র। দেখেন এগুলো আপনারা দেখতে পারছেন কি না তো আমি বুঝতে পারছি না। দেখেন এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা হচ্ছে 2 নম্বর চিত্র। তাহলে 1 নম্বর চিত্র কি হয়েছিল, 1 নম্বর চিত্র হচ্ছে ইক্লিপস হয়েছিল, 2 নম্বর চিত্রটা কি হয়েছিল, গজ হয়েছিল। এখন দেখেন ইক্লিপস এবং এই গজের ভিতরে ইক্লিপসের শক্তি বেশি আর গজের শক্তি কম কেন? কারণ দেখেন আমি ওই যে মোচড় টান পড়াইছিলাম সেই সময়ই আপনাদের বলে দিয়েছিলাম যে কি বলছিলাম, এদের ভিতরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে, তাই এদের বিকর্ষণ শক্তি বেশি থাকে। আর এদের ইলেকট্রন মেঘের ঘনত্ব এই যে দূরে দূরে অবস্থান করে, তাই ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তাই এদের কি হয়, শক্তি কম। কিন্তু এর কিন্তু আবার স্থিতি বেশি, সুস্থিতি বেশি, এর সুস্থিতি কম। যেহেতু আমি সুস্থিতির বিষয়ে যাচ্ছি না, সেহেতু আমি শুধু শক্তির বিষয় নিয়ে কথা বলছি। তাহলে ইক্লিপস তার শক্তি বেশি আর গজের শক্তি কম। তাহলে এই যে আমি ইক্লিপস উপরে রাখছি আর এই দেখেন আমার যে গজটা এর নিচেই ছিল, আর এটা আমাদের সেই ডিগ্রিগুলা এই নিচেই দেওয়া হয়েছে, অর্থাৎ ঘূর্ণন। আর এই পাশে হচ্ছে এই দেখেন শক্তির বিভবের জিনিসটা আমার দিয়ে রাখছে, তাহলে এটার শক্তি বেশি। এই যে গ্রাফটা আসছে, শক্তি বেশি, উপরে হচ্ছে ইক্লিপস, নিচে হচ্ছে কি গজ, ঠিক আছে? এবার এই যে ঘূর্ণনের এখান থেকে আপনাদের শক্তি কত হবে, এইটুখানি জায়গার ভিতরে শক্তি হবে 3.8 কিলো জুল পার মোল, ঠিক আছে? আর যখন আমাদের ইক্লিপস থেকে গজে নামানো হয় তখন এদের ভিতরে শক্তির ব্যয় হয় কতটুকু বলেন তো? এখান থেকে অর্থাৎ ইক্লিপস থেকে যদি আমি গজে নামতে চাই, তাহলে এখানে একটা শক্তির কি থাকে, শক্তির আমার শক্তির বিকিরণ করতে হয়, কারণ এই শক্তি বেশি, এই জায়গায় নামতে হলে তাকে তো শক্তি ছেড়েই দিতে হবে। তাহলে কতটুকু শক্তি ছেড়ে দিতে হবে, 16 কিলো জুল পার মোল শক্তি আমাদের কি দিতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি গজ থেকে তাকে আমি উপরে উঠাইতে যাই, তাহলে 16 কিলো জুল পার মোল শক্তি শোষণ করতে হবে। অর্থাৎ 16 কিলো জুল পার মোল যদি শক্তি এই গজ গ্রহণ করে, তাহলে সে ইক্লিপস হইতে পারবে। আবার ইক্লিপস যদি 16 কিলো জুল পার মোল কি করে শক্তি ছেড়ে দেয়, তাহলে সে গজ হইতে পারবে। তাহলে এখান থেকে দেখেন এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে? এইটা আবার 3 নম্বর চিত্রে আমাদের কি হয়েছিল, ইক্লিপস হয়েছিল। তাহলে ওই সে আবার সেই উপরে চলে গেল, উপর থেকে তারপরে দেখেন অ্যান্টি কনফরমেশন, অর্থাৎ 180 ডিগ্রি হইলে এই ঘূর্ণনের কোনো কি হবে না, নিচে আর কোনো শক্তি থাকবে না। এটা একদম এই ঘূর্ণনের যে দাগটা সে তার সাথে লেগে যাবে, ঠিক আছে? এবার দেখেন এই গজের পরে আবার এই অ্যান্টি কনফরমেশনের পরে আবার কি আছে, ইক্লিপস আছে। তাহলে ইক্লিপসটা আবার যাইতে গেলে ওই দেখেন উপরে উঠে গেছে কিন্তু এটা,
এটা আবার উঠে গেছে। এখান থেকে পরবর্তীতে কি আছে, গজ আছে। এই গজে আবার নিচে নামতে গেলে তাকে 16 কিলো জুল পার মোল শক্তি ছেড়ে দিতে হবে। আর যদি গজ উপরে উঠতে চায় তাহলে 16 কিলো জুল পার মোল তার শক্তি শোষণ করতে হবে। সেই ক্ষেত্রে এদের ভিতরে যে আপনার এই যে ঘূর্ণনের দিক আর শক্তির বিভবের মধ্যে পার্থক্য থাকবে কত, 3.8 কিলো জুল পার মোল। এখন দেখেন এরপরে আমাদের কি আছে, পূর্ণ ইক্লিপস আছে। এই পূর্ণ ইক্লিপস অর্থাৎ গস কনফরমেশন থেকে আমার পূর্ণ ইক্লিপসে যাইতে এখানে আবার আমার শক্তি সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে। পূর্ণ ইক্লিপসের ক্ষেত্রে শক্তি বেশি থাকে, ঠিক আছে। ওই যে আমাদের আংশিক ইক্লিপস থেকে পূর্ণ ইক্লিপসের শক্তি বেশি থাকে। তাহলে এখান থেকে যদি আমি আবার গজে নামতে চাই সেক্ষেত্রে আমার শক্তি লাগবে কত, শক্তি ছাড়তে হবে 19 কিলো জুল পার মোল। আর ওই গজ থেকে এই পূর্ণ ইক্লিপসে যাইতে আমাদের শক্তি শোষণ করতে হবে 19 কিলো জুল পার মোল। আশা করি এই চিত্রটা আমি আপনাদের বোঝাইতে পারছি। আপনারা যদি মন দিয়ে খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝেছেন বলে আমি আশা করছি। অর্থাৎ যখন ইক্লিপস হবে তখন এর শক্তি বেশি, এই ইক্লিপস থেকে যখন গজে চলে আসবে তখন শক্তি কি হয়ে যাবে, বিকিরণ হয়ে যাবে। বিকিরণ হবে কতটুকু, সেটা হবে আমাদের 16 কিলো জুল পার মোল। আবার যখন আমার গজ থেকে ইক্লিপসে যাবে তখনও ওই একই শক্তি উৎপন্ন ওদের গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্টি কনফরমেশনের ক্ষেত্রে একদম কিন্তু এই যে ঘূর্ণনের যে ডিগ্রিগুলো রয়েছে, যেমন 0 ডিগ্রি, এই 80 ডিগ্রির গায়ে গায়ে এসে লেগে যাবে। কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন, এক এক বইতে কিন্তু এক এক রকমের চিত্র আছে। আমার মনে হয়েছে যে এটাই সবচেয়ে সহজ এবং আমি এটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা কতটুকুই উপকৃত হবেন আমি জানি না, কিন্তু আমার সমস্ত ভিতরে যা ছিল সব এখানে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার দেখেন এই যে ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় বা পরিশ্রমের ব্যাপার আছে আমার। আমি যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ি, আমি অবশ্যই থার্ড ইয়ারের বই, তারপর বিভিন্ন বিদেশি বইগুলো ঘাটাঘাটি করছি, সেকেন্ড ইয়ারের বই ঘাটাঘাটি করছি। ফার্স্ট ইয়ারের বইতে আমি তেমন কিছু পাই নাই। এগুলো করতে পরিশ্রম লাগে। আপনারা যদি এমন ভিডিও চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন বলে আশা করছি। আর লিখতে লিখতে দেখেন 3বার লেখার পরে আমি মনে হয়েছে, প্রত্যেকবার লেখার পরে মনে হয়েছে যে না, এখানে একটু ভুল আছে, আমার কারেকশন করতে হবে। তাহলে যদি এরকম নির্ভুল ভিডিও বা আমার কথাবার্তার ভিতরেও ভুল হইতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আপনারা নিশ্চয়ই ছোট বোন হিসাবে সেটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন বলে আমি আশা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।